হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি এদিক শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। অভিযুক্তরা কেড়ে নিয়েছিল মোবাইল, যাতে বাইরের কাউকে খবর না দিতে পারেন। কসবা ঘটনায় পুলিশি জেরায় গুরুত্বপূর্ণ দাবি নিরাপত্তা রক্ষীর। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার মেট্রো যাত্রীরা। 2 দফায় মেট্রো বিপর্যয়। জলজমা লাইনের দুর্ভোগ কাটতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়ায়। রেল অবরোধে হাসনাবাদ শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। রাস্তার দাবিতে অবরোধ ভাসিলা স্টেশনে। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কুমিল্লার পর এবার বরিশাল। বাংলাদেশে তরুণীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। বারবার একই ঘটনা, তোলপাড় বাংলাদেশ। ঘটনায় গ্রেফতার 4। ফুটবল মাঠে হই হই। মাঠে বল খেলছে মানুষ নয়, রোবট। অভিনব ফুটবল দেখা গেল চীনের রাজধানী বেজিংয়ের মাঠে। কসবার ঘটনায় সামনে আসছে একের পর এক তথ্য। ঘটনার দিন বিকেলে 4টের পর কারা ছিলেন কলেজে তা নিয়েও শুরু হয়েছে তদন্তে তৎপরতা। কাণ্ডের নারকীয় ঘটনায় নতুন মোড়। গত বুধবার 25শে জুন বিকেল 4টের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তারা কেন উপস্থিত ছিলেন তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও। কলেজটি ডে কলেজ। সাধারণত বিকেল 4টের মধ্যেই ছুটি হয়ে যায়। তা সত্ত্বেও সেদিন বিকেল 4টের পর কলেজে 17 জন কেন ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই 17 জনের মধ্যে কেউ কি কিছু সন্দেহজনক দেখেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই 2 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে। বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারীর দল। প্রসঙ্গত, গত বুধবার কসবা ল কলেজে এক ছাত্রের গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তে নিত্য নতুন তথ্য উঠে আসায় পুরো ঘটনা ক্রমশ জটিল হচ্ছে। কলেজের প্রাঙ্গণে 4টের পর থেকে ঠিক কি কি ঘটেছিল তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ। প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই তালিকা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। কসবার ঘটনায় পুলিশি জেরায় গুরুত্বপূর্ণ দাবি করলেন ধৃত নিরাপত্তারক্ষী। তার দাবি, অভিযুক্তরা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল যাতে বাইরের কাউকে খবর দিতে তিনি না পারেন। 25শে জুন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজের গার্ড রুমে গণধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। তার সঙ্গে অপরাধে সহযোগিতা করেছিল কলেজের আরও 2 ছাত্র। ঘটনার পরের দিনই নির্যাতিতা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে 3 জনকেই গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন তৃণমূল ছাত্র পরিষদের একটি মিটিংয়ের নাম করে তাকে সন্ধে পর্যন্ত কলেজে অপেক্ষা করিয়ে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। গার্ডরুমে তাকে জোর করে নিয়ে যাওয়া হয় এবং পালানোর চেষ্টা করলে শারীরিক নির্যাতন করা হয়। অভিযুক্তদের দাপটে নিরাপত্তারক্ষী কিছু করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। পুলিশি জেরায় নির্যাতিতার সঙ্গে মিলে যায় নিরাপত্তারক্ষীর দাবি। তিনি জানান, অভিযুক্তরা তাকে ভয় দেখিয়ে মোবাইল কেড়ে নেয় যাতে তিনি বাইরে যোগাযোগ করতে না পারেন। ধৃতর বয়ান খতিয়ে দেখছে পুলিশ। নির্যাতিতার মেডিকেল রিপোর্টে উঠে এসেছে গুরুতর শারীরিক নির্যাতনের চিহ্ন। শরীরে পাওয়া গেছে যৌন হেনস্থার স্পষ্ট প্রমাণ, কামড়ের দাগ এবং নখের আঁচড়। পুলিশ ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহে কাজ চালাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বারাসতে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। বাড়ি থেকে ফেরার পথে পথ আটকিয়ে অশালীন আচরণের অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত রাজু শেখ। কসবা গণধর্ষণ কাণ্ডের রেশ এখনো কাটেনি। তারই মাঝে বারাসাতে ফের শ্লীলতাহানির ঘটনা। রবিবার দুপুর 1টা নাগাদ বারাসাতের 12 নম্বর রেলগেট এলাকায় এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। নির্যাতিতা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাজু শেখ তার পথ আটকায় এবং অশালীন আচরণ করে। নির্যাতিতা চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্তকে ধরে ফেলেন। এরপরই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত রাজু শেখ ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগেও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। নির্যাতিতা কলেজ ছাত্রী বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার পরিবার পুলিশের কাছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
কসবার ঘটনার পর রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনকে কোণঠাসা করছে বিরোধীরা। এই ঘটনায় ফের বিতর্ক উস্কে দিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার মেট্রো যাত্রীরা। দুদফায় মেট্রো বিপর্যয়, লাইনে জল জমে ঘণ্টা দুয়েকের দুর্ভোগ কাটতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়া। ভোর লাগাতার বৃষ্টি, তার জেরে সপ্তাহের প্রথম দিনে ফের মেট্রো পরিষেবায় চরম ভোগান্তি। চাঁদনী ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল। সূত্রের খবর, সকাল 9টা থেকে কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত টানা পথে বন্ধ ছিল মেট্রো চলাচল। ভাঙা পথে চলছিল মেট্রো, মাঝের কয়েকটি স্টেশনে আবার পুরোপুরি বন্ধ ছিল পরিষেবা। এর ফলে বিপাকে পড়েছিলেন যাত্রীরা। 11টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই ফের বিপত্তি। বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলে খবর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রেল খালি করে দেওয়া হয়। মেট্রো সূত্রের খবর, সোমবার 11টা 20 মিনিট নাগাদ একজন ঝাঁপ দিয়েছেন ডাউন লাইনে। ফলে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ভাঙা পথে মেট্রো চলছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকাল 9টা নাগাদ চাঁদনী ও সেন্ট্রাল স্টেশনের মাঝখানে লাইনে জল দেখা যায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সকাল 9টা 5 থেকে ভাঙা পথে মেট্রো পরিষেবা চালু করা হয়। 10টা 58 থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো চলতে শুরু করে, কিন্তু তারপরেই বিপত্তি। আত্মহত্যার চেষ্টার কারণে আবার ভেঙে পড়ে পরিষেবা। যদিও যাত্রীদের দাবি, সোমবার সকাল 8টা 45 মিনিট নাগাদই মেট্রো পরিষেবায় সমস্যা দেখা দেয়। স্টেশনেই থমকে যায় মেট্রো। 9টা নাগাদ মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় যে ভাঙা পথে চলবে মেট্রো। ওই সময় কবি সুভাষ থেকে ময়দান স্টেশনের মধ্যে চলাচল করে মেট্রো। অন্যদিকে উত্তরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে চলাচল করে মেট্রো। মাঝে পার্ক স্ট্রিট থেকে এমজি রোড স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ ছিল। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়েন অফিস এবং স্কুল কলেজের ছাত্রীরা। তাদের অভিযোগ, ভাঙা পথে চলার সময়ও বিঘ্নিত হয়েছে পরিষেবা। নির্ধারিত সময়ের পরে স্টেশনে এসেছে মেট্রো, ফলে প্রবল ভিড় জমেছে। ট্রেনের ভেতরেও একই অবস্থা। ভিড়ের চাপে দরজা বন্ধ করা যায়নি। যাত্রীদের অভিযোগ, এইসব কারণে এসি কাজ করেনি, ফলে দরদর করে ঘেমেছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম দিনেই সঠিক সময়ে অফিস, স্কুল, কলেজে পৌঁছাতে পারেননি তারা। হাই নিউজ নেটওয়ার্ক। রাস্তার দাবিতে সকাল থেকেই রেল অবরোধ। হাসনাবাদ শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চূড়ান্ত ভোগান্তির শিকার। রাস্তার দাবিতে সকাল থেকে রেল অবরোধ। হাসনাবাদ শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। সোমবার সকাল 7:30 নাগাদ ভাসিলা স্টেশনে রেল অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, স্টেশন আসার পথ অত্যন্ত খারাপ। বর্ষায় তার অবস্থা আরও বেহাল হয়েছে, তাই বারবার দুর্ঘটনা ঘটছে। জেলা শাসক ও রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যা সুরাহা হয়নি। সে কারণে বাধ্য হয়ে সোমবার সকাল থেকে রেল অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয়রা। রেল লাইনের ওপরে বসে পড়েন তারা। তার ফলে পরপর দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। প্রায় 9টা পর্যন্ত চলে অবরোধ। ইতিমধ্যেই খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আশ্বাস দেন তারা। তারপরে অবরোধ ওঠে। আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে প্রায় 1.5 ঘন্টা রেল অবরোধ থাকে। হাসনাবাদ শিয়ালদা শাখার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। রেল সূত্রে খবর, যেহেতু টানা অবরোধ চলেছে, তাই কোনো ট্রেন সময় মতো চলছে না। প্রতিটি ট্রেনের গতিও কিছুটা কম। এই সমস্যা মিটতে আরও কিছুটা সময় লাগবে বলেই খবর। একে তো রাতভর বৃষ্টি, তার ফলে রাস্তায় বেরিয়ে চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের। আবার ট্রেনের সমস্যা, দুই মিলিয়ে ভোগান্তি যেন আরও বেড়েছে। সোমবার দিন অবিরাম বৃষ্টিতে পাতাল পথেও চরম ভোগান্তি। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার হয়েছে মেট্রো যাতায়াতকারীরা। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টাও করেন তারা। একদিকে ট্রেনের সমস্যা, অন্যদিকে মেট্রো। সব মিলিয়ে সোমবার দিন সমস্যায় পড়েছে নিত্য যাতায়াতকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুল রয়েছে মাঠ, রয়েছে মিড ডে মিলের ব্যবস্থাও, কিন্তু নেই শিক্ষক। শিক্ষকের অভাবে কমছে পড়ুয়ার সংখ্যা। বর্তমানে জলপাইগুড়ির এক স্কুলের অবস্থা শোচনীয়। শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যেতে পারে মাঠ, ফাঁকা ক্লাসরুম, ঝাঁ চকচকে এই স্কুলে শিক্ষকের সংখ্যা মাত্র 1 জন, পড়ুয়া 14 জন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ বাংলার এটাই বর্তমান অবস্থা। ঝাঁ চকচকে বিল্ডিং, শ্রেণীকক্ষের ভিতর চেয়ার, টেবিল, বেঞ্চ, ফ্যান, আলোর ব্যবস্থা সবই রয়েছে। রয়েছে সুবিশাল খেলার প্রাঙ্গণও। নেই কেবল পড়ুয়া এবং শিক্ষক। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট লেবুতলা এলাকায় 2011 সালে স্থাপিত হয়েছিল 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পড়ুয়াদের জন্য নিরঞ্জন পাঠ জুনিয়র হাই স্কুল।
কিন্তু বর্তমানে মুখ থুবড়ে পড়ে রয়েছে এই স্কুল। আজ তো এই জুনিয়র হাই স্কুলের কাগজি কলমে মাত্র 14 জন পড়ুয়া, তবুও আবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণীতে কোনো পড়ুয়াই নেই। আরও অবাক করা বিষয়, এই এত বড় স্কুলের দায়িত্বে রয়েছেন মাত্র একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি একা হাতে কখনো স্কুলের সাফাই কর্মী, কখনো লাইব্রেরিয়ান, কখনো দপ্তরি, তো কখনো আবার পড়ুয়াদের জন্য হয়ে উঠছেন শিক্ষাগুরু। তার উপর বাড়তি স্কুলের কাগজে কলমের একাধিক কাজ এই গেস্ট টিচারকেই সামলাতে হয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মাত্র 14 জন পড়ুয়ার হিসেবটা সরকারি খাতায় থাকলেও উপস্থিতির হার মাত্র হাতে গোনা 3 থেকে 5 জন। এভাবেই চলছে জুনিয়র হাই স্কুল। কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, এমনকি শিক্ষা বোর্ডের। গ্রামবাসী এবং অভিভাবকদের দাবি, স্কুলে শিক্ষক না থাকায় পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে। হয়তো একটা সময় গিয়ে স্কুলটাই বন্ধ হয়ে যাবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অবশ্য জানিয়েছেন, গোটা বিষয়টি সকলে জানা থাকলেও সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। যিনি দায়িত্বে রয়েছেন তিনিও আগামী বছর অবসর নেবেন। তার আগে স্কুলের হাল ফেরাতে শিক্ষক নিয়োগ হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পড়ুয়ারাও চাইছে স্কুলে আরও শিক্ষক নিয়োগ হোক, নয়তো স্কুলটাই বন্ধ হয়ে যাবে। স্কুলের এই বর্তমান পরিস্থিতি দেখে স্থানীয় মানুষ তাদের বাচ্চাদের পার্শ্ববর্তী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করাচ্ছেন। এদিকে সুবিশাল এই স্কুলটি সকলের অজান্তেই বন্ধ হয়ে যেতে বসেছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাহাড়ের কোলে সেজে উঠছে উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই পাহাড়ি মানুষরা আগামী প্রজন্মকে খাদ্য সুরক্ষার মূল মন্ত্র ছড়িয়ে দিতে চায়। উৎসবের নাম আষাঢ় 15ই গতে উৎসব। কালিম্পং শহরের অধীনে তুমুলবুং গ্রামে সোমবার অনুষ্ঠানটি পালন হয়েছে। প্রকৃতিকে খুশি রাখতেই নানা ধরনের আয়োজনের মধ্যে দিয়ে এই উৎসব পালন করল পাহাড়ের মানুষরা। পাহাড়ের কোলে সেজে উঠেছে উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করেই পাহাড়ি মানুষরা আগামী প্রজন্মকে খাদ্য সুরক্ষার মূল মন্ত্র ছড়িয়ে দিতে চায়, যার ফলে 30শে জুন অর্থাৎ সোমবার গ্রামীণ কৃষকরা পাহাড়ি কৃষিজমির মধ্যে হাল বোয়া থেকে বীজ বপন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখরিত হয়ে উঠেছে এই উৎসব। কালিম্পং জেলার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান পালিত হয়। তার মধ্যে কালিম্পং শহরের অধীনে তুমলাবুং গ্রাম সেজে উঠেছে আষাঢ় 15 গতে উৎসবে। পরম্পরা অনুযায়ী ভেষভূষায় সজ্জিত গ্রামীণ মহিলারা, সঙ্গে মাটির গান গেয়ে প্রকৃতির আরাধনাও করছে তারা। গ্রামের কচিকাচাদের নাচ থেকে শুরু করে ভলিবল খেলা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সোমবার। সঙ্গে খাওয়া দাওয়ার জন্য ছিল দই আর চিড়ে। এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি এবং কৃষি উৎপাদনে বৃদ্ধি। তাই প্রকৃতিকে খুশি রাখতেই নানা ধরনের আয়োজনের মধ্যে দিয়ে সোমবার দিনটা পালন করল গ্রামের মানুষরা। और आज के ये जो पेडी प्लांटिंग हम यहाँ पर कर रहा है, ये एक्चुअली फर्स्ट ऑफ ऑल तो हम ये फूड सिक्योरिटी के लिए, जैसे कि कोविड में देखा है फूड को कितना क्राइसिस होता है, इसको बचा के रखना, हाउ टू प्रिजर्व ये पेडी प्लांट। तो हम सबको तो ये नहीं आता है, हम यहाँ पे सालों से जो काम कर रहा है, बहुत सालों से खेती में जो काम कर रहा है उसको सिखाया जाता है। वो यहाँ पर आता है और वो सिखाया जाता है कैसे हाउ टू इसको लगाया जाता है। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সংস্কৃতিকে বজায় রাখার পাশাপাশি আগামী দিনেও যাতে গ্রামের কোনো রকম খাদ্যের অভাব না থাকে, তার জন্যই এই ধরনের গ্রামীণ সংস্কার এবং সংস্কৃতিকে জীবিত রাখা। পাশাপাশি গ্রামীণ ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামের সকলে মিলে অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। স্থানীয় এক বাসিন্দা বলেন গ্রামের এই অনুষ্ঠানটি আগামী দিনে সারা ভারতে খ্যাতি পাক, যার ফলে শহরের যে মানুষরা রয়েছে তারাও যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবং গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের সংস্কৃতির মেলবন্ধন ঘটে। আষাঢ় 15 গতে উৎসবে যেন পর্যটনের ছোঁয়া লাগে, এটাই কালিম্পংয়ের মানুষরা পর্যটন দপ্তরের কাছে আশা রাখছে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 8ই জুলাই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সূত্র মারফত খবর, চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত হয়েছে। বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগারওয়ালের নেতৃত্বে ওয়াশিংটনে গিয়ে চুক্তি স্বাক্ষর করবে ভারত। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিগ বিউটিফুল ইভেন্ট নামে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন, আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। মনে করে দেখুন, কয়েক মাস আগে এই সংবাদ মাধ্যমে বলাবলি করছিল, আদৌ কি কোনো দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চাই,
গতকালই আমরা চীনের সঙ্গে চুক্তি সই করেছি। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে। বিরাট বড় মাপের চুক্তি হবে। সেই ঘোষণার আগে 4 দিন ধরে বন্ধ দরজার আড়ালে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলেছিল ট্রাম্পের কথায়। উল্লেখ্য, হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের ঘোষণা করেন তিনি। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। 10% বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও 26% কর চাপিয়েছিলেন ট্রাম্প। তবে সেটি কার্যকরের দিনক্ষণ পিছিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট নিজেই। 26% শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা, এমনটাই চেয়েছিল ভারত। তবে সূত্রের খবর, দুই পক্ষই বেশ কিছু পণ্যের কর কমাতে প্রস্তাব দিয়েছে। ভারত থেকে রফতানি হওয়া বস্ত্র, গয়না, চর্মজাত জিনিস, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি, তৈলবীজ, ফল ইত্যাদির ওপর মার্কিন কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাল্টা ইলেকট্রিক গাড়ি, মদ, ডেয়ারি পণ্যের মতো জিনিসের কর কমাতে বলেছিল আমেরিকাও। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতা হয়েছে বলেই খবর। আগামী 8ই জুলাই জানা যাবে কোন পণ্যে কত কর ছাড় মিলল। সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত হয়ে গিয়েছে। বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ওয়াশিংটনে গিয়ে চুক্তি নিয়ে আলোচনা করেছে ভারত। তারপরেই জানা গিয়েছে আগামী 8ই জুলাই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে। উল্লেখ্য, তার পরের দিনই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক ছাড়ের মেয়াদ ফুরোচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কুমিল্লায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনায় তোলপাড় বাংলাদেশ। এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের বিরুদ্ধে নির্যাতিতার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে বরিশাল থেকে উঠে এলো এক শিউরে ওঠার মতন ঘটনা। শনিবার ভোর রাতে বরিশাল ভোলা হাইওয়ের ধারে তালুকদার হাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক হিন্দু মহিলাকে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পঞ্চকিটা গ্রামে রাত প্রায় 10টা নাগাদ ঘটনাটি ঘটে। 21 বছরের তরুণী তার বাবার বাড়িতে ছিলেন সেই সময়। বাড়ির দরজা বন্ধ থাকলেও জোর করে ঢুকে পড়েন ফজর আলী। তারপর চলে অত্যাচার। দায়ের করা মামলায় নির্যাতিতা জানিয়েছেন, তিনি হরিসভা উপলক্ষে বাবার বাড়ি এসেছিলেন সন্তানদের নিয়ে। স্বামী থাকেন দুবাইতে। ঘটনার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। পরে শারীরিক নিগ্রহ শুরু হলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে, মারধর করে অভিযুক্তকে। তবে অভিযুক্ত কোনোভাবে পালিয়ে যায়। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে 27 জুন মামলা রুজু করা হয়। শুরু হয় তদন্ত। এরপর পুলিশ রবিবার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে বাকি 3 জনকেও গ্রেপ্তার করা হয়েছে ভিডিও রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে। আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগে। অন্যদিকে শনিবার ভোররাতে বরিশাল ভোলা হাইওয়ের ধারে তালুকদার হাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক হিন্দু মহিলাকে, যার হাত পা বাঁধা অবস্থায় ছিল। প্লাস্টিকে মুড়ে ফেলে দেওয়া হয়েছিল রাস্তায়। স্থানীয়দের অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো মহিলার দেহ এইভাবে রাস্তায় পড়ে আছে। সেই ভেবেই তারা পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ এসে উদ্ধার করতে গিয়ে দেখেন আশ্চর্যজনকভাবে তিনি তখনও বেঁচে আছেন। সঙ্গে সঙ্গেই বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ডাক্তাররা জানিয়েছেন তার শরীরের বিভিন্ন অংশ সত্যি অ্যাসিডে পুড়ে গিয়েছে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে নির্যাতিতা হিন্দু সম্প্রদায়ের। প্রাথমিক তদন্তে অনুমান তাকে ধর্ষণের পর খুনের চেষ্টা করা হয়েছিল। সেই কারণেই পলিথিনে মুড়ে ফেলে রেখে যাওয়া হয় রাস্তার ধারে। বরিশাল বন্দর থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই 2 ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে বাংলাদেশে হিন্দু মহিলাদের নিরাপত্তা। রাজনৈতিক মহলের দাবি, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকে মৌলবাদীদের দাপট বেড়েছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন প্রশাসনের আমলে লাগাতার নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। টানা 12 দিনের সংঘাতের পর ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু শত্রুকে বিশ্বাস করছে না তেহরান। যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলেই মনে করছে তারা। যদি তা হয় তবে কঠোর জবাব দিতে দুবার ভাববে না ইরান রেভলিউশনারি গার্ড। এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনার চিফ অফ স্টাফ। সৌদির মন্ত্রীর সঙ্গে ফোনে ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত এবং যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলে মৌসাভি বলেন, যুদ্ধবিরতি সহ নিজেদের বিভিন্ন অঙ্গীকারের প্রতি শত্রু কতটা দায়বদ্ধ আমাদের তা নিয়ে গুরুতর সন্দেহ আছে।
যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল যদি আবার আক্রমণ শুরু করে, মৌসুফির জবাব যদি আবার হামলা হয়, কঠোর জবাব দিতে আমরা একেবারে প্রস্তুত। গত 13 জুন থেকে ইসরায়েল এবং ইরানের সংঘাত শুরু হয়েছিল। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই সেদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের হামলায় ইরানের 4 শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল। এরপরই প্রত্যাঘাত শুরু করে তেহরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে জেরুজালেম, তেল আভিভ লক্ষ্য করে। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই আটকে দেয় ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে গিয়ে পড়েছে। পাল্টা ইসরায়েলও টানা হামলা চালিয়েছে। সংঘাত চলেছে 24 জুন পর্যন্ত। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনীও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের 3টি প্রধান পরমাণু ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর 24 জুন ট্রাম্প আচমকাই ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, আর যুদ্ধ হবে না। তারপরেও অবশ্য উভয় পক্ষ বিক্ষিপ্তভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি করেছিল। তবে আপাতত হামলা বন্ধ রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে 627 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেদেশের সরকার। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 28 জনের মৃত্যু হয়েছে, জখম 1000-এর বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। ফুটবল মাঠে হই হই, একজন খেলোয়াড় বল নিয়ে দৌড়াচ্ছে, তাকে বাধা দিচ্ছে একজন। ধাক্কাধাক্কিতে পড়ে যাওয়ার পর আবার নিজে নিজেই উঠে দাঁড়াচ্ছে খেলোয়াড়রা। ভাবছেন এতে নতুন কি আছে? এ তো হামেশাই হয়ে থাকে ফুটবলের মাঠে। কিন্তু মাঠের ফুটবলাররা যদি মানুষ না হয়? চমকে গেলেন। এই অভিনব ফুটবল দেখা গেল চীনের রাজধানী বেজিং এর মাঠে। বল নিয়ে যারা দৌড়চ্ছিল তারা সবাই মানুষের মতন চেহারার রোবট। চীনের বেজিংয়ে শনিবার অভিনব এক ফুটবল প্রতিযোগিতা দেখল দর্শকেরা। মাঠে খেলছিল মানুষ নয়, খেলছিল মানুষের চেহারার রোবট। রোবো লিগ নামের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল 4টি দল। প্রতিটি দলে ছিল 3টি করে রোবট। এই রোবটগুলিকে কেউ নিয়ন্ত্রণ করছিল না, তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছিল কখন বল দেবে, কখন গোলে মারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে রোবটগুলো মাঠে চলাফেরা, পাস, গোল সবই করছিল। কেউ পড়ে গেলে নিজেরাই উঠে দাঁড়াচ্ছিল, আবার খেলায় ফিরছিল। এই প্রতিযোগিতা ছিল এক ধরনের প্রস্তুতি বা ট্রায়াল, কারণ আগামী আগস্টে বেজিংয়েই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। সেখানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রোবট দল অংশ নেবে। শুধু ফুটবলই নয়, আরও অনেক ধরনের রোবট প্রতিযোগিতা সেখানে থাকবে। শনিবার খেলার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি রোবটরা কেমন দক্ষভাবে কাজ করতে পারে। রোবটগুলিতে ছিল ক্যামেরা, সেন্সর ও উন্নত সফটওয়্যার, যা মাঠে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিচ্ছিল। এই ধরনের রোবট ভবিষ্যতে শুধু খেলার জন্য নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারে, যেমন দুর্ঘটনায় উদ্ধার কাজ, দূর মহাকাশে অভিযান, এমনকি চিকিৎসা ক্ষেত্র। তাই এই ধরনের খেলাগুলিকে দেখা হচ্ছে এক ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তি পরীক্ষার সুযোগ হিসেবে। খেলার মাঠে রোবটদের গোল করা, পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, সব মিলিয়ে দর্শকরা বেশ আনন্দ পেয়েছেন। এখন নজর আগামী আগস্টের বিশ্ব রোবট গেমসের দিকে, যেখানে আরও উন্নত রোবট ও তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশে। ভিজেছে শহরতলিও। সপ্তাহের প্রথম দিনে বৃষ্টিতে বেরিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসে, ট্রেনে ভোগান্তি চরমে। সেন্ট্রাল অ্যাভিনিউ সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকেই জলমগ্ন। বৃষ্টি চলবে আরও কিছু। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশে, ভিজেছে শহরতলিও। সপ্তাহের প্রথম দিনে বৃষ্টিতে বেরিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাসে, ট্রেনে চরম ভোগান্তি। সেন্ট্রাল এভিনিউ সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে জলমগ্ন। বৃষ্টি চলবে আরও কিছুদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 3 জেলায়: দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এছাড়াও বৃহস্পতিবার থেকে আবার কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ভারী বর্ষণ চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ভারী বর্ষণ চলতে পারে আগামী কয়েকদিন।
জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে আর কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি নেই আপাতত। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের ওপরে থাকা উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম ও বাংলাদেশের উপকূলের ওপরের নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে বাংলা উড়িষ্যার সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার বেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। সমুদ্রেও এর প্রভাব উত্তাল থাকতে পারে 1 জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে আলিপুর থেকে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।